স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। জাতীয় নারী দলের ফুটবলার ঋতুপর্ণা চাকমার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ঘন্টা 6 ম্যারাথন বোর্ড মিটিং করে এখনও বিপিএল ইভেন্ট ম্যানেজমেন্ট ও দল বাছাই চূড়ান্ত করতে পারেনি কর্তারা। তবে সিদ্ধান্ত হয়েছে আগামীতে বিপিএল এর সব দলের ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিতের দায়িত্ব নেবে বোর্ড। ছুটিতে থাকায় মেলবোর্ন থেকে অনলাইনে যুক্ত হয়ে সহ পরিচালনা করেছেন প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। যে ওমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার তার ভিলেজে যে মানে গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। সেই জন্যে আজকে অ্যাপ্রুভাল হয়ে গেছে। ওইটা নিয়ে আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ড উইল বিল্ড দ্য হাউস ফর ঋতুপর্ণা চাকমা। আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাথে আপকামিং বিপিএল এডিশনের একটা আমরা তাদের সাথে এটা অ্যাপ্রুভ করা হয়েছে যে নেক্সট বিপিএল আইসিসির যে আগে বলতো এটাকে অ্যান্টি করাপশন ইউনিট, সেই আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান নেক্সট বিপিএলের। শুনছিলাম বিসিবিতে ঘটে যাওয়া কালকে নানা ঘটনা নিয়ে একটা ছোট্ট সারসংক্ষেপ। তবে এই বিষয়ে আরও অনেক কিছুই জানার রয়েছে। বিসিবি বোর্ড সভায় কী কী বিষয়ে আলোচনা হলো এবং এই সব বিষয়ের সামনে বিসিবি নির্বাচনে কতটা প্রভাব ফেলতে পারে, তার কী কী আভাস আমরা পেয়েছি, এই সব বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, আপনাকে স্বাগত খেলাযোগে। গতকালকে আমরা দেখতে পেলাম যে বিসিবির সভা হলো, যেমন হাইপ তোলা হয়েছিল যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হবে, হয়তো হয়েছে, হয়তো সেগুলো বাইরে আসেনি। তবে আলটিমেটলি যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে যে বিপিএল নিয়ে কথা হলো, বিপিএল ঠিক মতন আয়োজন করা যাবে কি না, এবং বিপিএল কারা আয়োজন করবে, কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এখানে জড়িত হবে, কয়টা টিম আসলে থাকবে আগের বারের থেকে, এই সবগুলো কিন্তু একটা ধোঁয়াশা রয়ে গেছে। দেখুন, আসলে আপনি যেটা বললেন অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা হয়েছেও, কিন্তু আমার কাছে যে কাগজটা আছে সেটা থেকে বলা হচ্ছে 49টা এজেন্ডা ছিল কালকে। একেবারে গুনে গুনেই আমি হিসাব করেছি। এবং অদ্ভুত ব্যাপার, দেখেন সম্প্রতি কিন্তু দুদক একটা তাদের যে আপনার এনফোর্সমেন্ট টিমের একটা ইনভেস্টিগেশন রিপোর্ট তারা কিন্তু দাখিল করেছে বিসিবি প্রেসিডেন্টের বরাবরও দিয়েছে এবং সেটা দিয়েছে কিন্তু দুদক কমিশনারের কাছে, যেটা হচ্ছে বেশ কিছু ডিসপিউটেড ইস্যু সেখানে তারা উল্লেখ করেছেন, কিভাবে সমাধান করা যায় তারও একটা পথ দেখেছে। এবং আপনার এখানে একটা বিষয় তারা উল্লেখ করছে, সরাসরি ফৌজদারি মামলা করা যেতে পারে। দেখেন, অথচ মানে মজার ব্যাপারটা হচ্ছে কি যে বিসিবির যে নির্ধারিত 49টা এজেন্ডার মধ্যেই এটা ঢোকে নাই। তারপরেও বিষয়টা আলোচিত হয়েছে। আমি জানি যতটা, আমিনুল ইসলাম বুলবুল দ্যাট ইজ বিসিবির সভাপতি, উনি কিন্তু নিজেই উদ্যোগী হয়ে কথা এই জানতে চেয়েছেন এবং ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদ সেটাকে আবার তাদের যে ল অ্যাডভাইজার আছেন তার কোর্টে ছেড়ে দিয়েছেন। বিষয়টা এরকমই। কিন্তু এই জায়গাটায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে যায়। সেটা হচ্ছে যে আপনি একটু আগে বলেন নির্বাচনের প্রভাব ফেলবে কি না, এটা বিরাট একটা ব্যাপার। কারণ হচ্ছে আপনি যদি হিসাব করে দেখেন, আপনি 2021 সালে ক্রিকেট বোর্ড নির্বাচন হয়েছে 1 অক্টোবর, অর্থাৎ আপনার, এবং তারা দায়িত্ব গ্রহণ করেছে 9 অক্টোবর। অর্থাৎ আপনি যদি দায়িত্ব গ্রহণের দিন থেকে ধরি তাহলে আমাদের হাতে কয়দিন সময় আছে ক্রিকেট বোর্ড নির্বাচনের? আপনি 2 মাসের সময় নেই, তাই না? আচ্ছা, 2 মাসের সময় নেই, 60 দিনের সময় নেই। আপনাকে এখন এটাকে কনস্টিটিউশনটাকে বিদ্যমান যে কনস্টিটিউশন যেটা ত্রুটিপূর্ণ বলা হচ্ছে, আপনার পরিষ্কারভাবে ত্রুটিপূর্ণ বলেছে এই ল এনফোর্সমেন্ট কমিটি যে দুদকের। কিভাবে বলছে দেখেন খেয়াল করে, সেটা হলো 2008 সালে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রকেই এরা অ্যাপ্রুভড গঠনতন্ত্র বলতেছে। এরপরে একটা ইজিএমে আপনার একটা গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল 2012 সালের মার্চ। সেই ওইটা 1 মার্চ ছিল। ওই মার্চের যে গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল সেই গঠনতন্ত্রটা আপনার রেটিফাইড জন্য এনএসসিকে পাঠানো হয়েছিল, কিন্তু এনএসসি সেটা রেটিফাই না করে স্থগিত রেখে পরবর্তীতে আপনার এই বোর্ডের যে মেয়াদ যখন শেষ হয়ে যায়, এই বোর্ডটাকে বিলুপ্ত করে আপনার যে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন যে বোর্ডটা ছিল, উপদেষ্টা মণ্ডলী এটা করা হয়েছে এডক বেসড। সেই এডক বেসডের প্রেসক্রাইব একটা গঠনতন্ত্র এনএসসি অনুমোদন করছে এটা নভেম্বরের দিকে। যখন অনুমোদন করে, যেটা হচ্ছে ইজিএমে যেটা অনুমোদন হয়েছে কাউন্সিলরদের রায়, সেইটাকে আপনার ভায়োলেট করে যখন আরেকটা গঠনতন্ত্র আপনি এনএসসি চাপিয়ে দেয়, যে গঠনতন্ত্রে পরিষ্কার বলা হচ্ছে আইসিসিকে ফলো করা হয়েছে যে আপনি সেখানে কোনো ইন্টারফারেন্স থাকবে না। অর্থাৎ আপনার এই জায়গাটা
পরিষ্কার করা হয়েছে যে জাতীয় ক্রীড়া পরিষদের যে কাউন্সিলররা তাদের কেউই সরাসরি কোটায় বিসিবিতে পরিচালক হতে পারবে না। ওইখানে প্রভিশন করা হয়েছিল 3জন পরিচালক হবে। এইটাকে প্রবল আপত্তি জানিয়ে কিন্তু বিসিবির সাধারণ কাউন্সিলে এটা কিন্তু ভোট হয়েছে। আর একটা ব্যাপার ছিল, সেটা হলো যে সরাসরি বিসিবি প্রেসিডেন্ট আপনি 5 জন ক্যাপ্টেনকে আপনার কাউন্সিলর মনোনয়ন করতে পারেন, আর হচ্ছে 10 জন হচ্ছে প্রথম শ্রেণীর ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের মধ্যে আপনার কাউন্সিলর হন। এই খেলোয়াড়দের কোনো প্রয়োজন নাই এই যুক্তিতে ওই কোটাটাও বিলুপ্ত করার প্রস্তাব ছিল 2012 মার্চের যে গঠনতন্ত্রে। সেই গঠনতন্ত্রটাকে সিদ্ধ হতো যদি আপনার এনএসসি অনুমোদন দিত। এনএসসি অনুমোদন না দিয়ে করেছে, নিজেদের মতো করে গঠনতন্ত্র চাপিয়ে দিয়েছে। এবং আশ্চর্য হলো সত্য, 2013 সালের অক্টোবরে যে ক্রিকেট বোর্ড নির্বাচনটা হলো, যেটা আপনি নাজমুল হাসান পাপনের নেতৃত্বে যে এটা পরিচালনা পরিষদ ক্রিকেট বোর্ডে আসীন হলেন নির্বাচিত হয়ে, ওই কমিটি যে নির্বাচনটা হলো, ওইখানে কিন্তু আরেকটা ঘটনা আছে। সেটা হলো তার আগে আদালতে একটা মামলা করা হয়েছিল, সেটা হলো হাইকোর্টে, যে এই গঠনতন্ত্রের বৈধতা নিয়ে। আদালত পরিষ্কার বলেছে যে এই গঠনতন্ত্র অবৈধ। আচ্ছা, এবং হাইকোর্টের রায়টার এগেনস্টে ক্রিকেট বোর্ড ও এনএসসি আপিল করেছে। সেই আপিলে এনএসসি এবং ক্রিকেট বোর্ডের রায়ের বিপক্ষে যেই আগে যেটা অবৈধ ঘোষিত হয়েছিল হাইকোর্টে, ওইটা কিন্তু আপিল বিভাগও বহাল রেখেছে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? অর্থাৎ হচ্ছে আপনার 2012 সালের যে মার্চে যে ইজিএম এ যে গঠনতন্ত্রটা অনুমোদিত হয়েছে, সেই গঠনতন্ত্রটা সিদ্ধ যদি এনএসসি রেটিফাই করে দেয়, মানে অনুমোদন করে দেয়। আচ্ছা, গেল সেটাকে না করে দেখেন, এটা কিন্তু পরিষ্কার ওরা অবজারভেশন নিয়ে আসছে। দুদকের এনফোর্সমেন্ট টিম তারা কিন্তু একটা কাজ করতে গিয়েছিল, যে ফারুক ভাইয়ের বিরুদ্ধে যে আপনি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যে ব্যাংকে টাকা ট্রান্সফার করছে, এবং হচ্ছে আপনার যে 3rd ডিভিশন কোয়ালিফাইং এর যে 14টা ক্লাব অটো পাস হয়েছে, সেই 14টা ক্লাবের মানে ওরা কি বলে কাউন্সিলরশিপ বা 14টা ক্লাবের এন্ট্রি প্রক্রিয়াটা যথাযথ কিনা সেটা অনুসন্ধান করতে যে তারা এই বিসিবির গঠনতন্ত্র নিয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। এখানে বিসিবির গঠনতন্ত্রে শুধু এটা না, তাদের অবজারভেশন রিপোর্ট বলা হচ্ছে কি 2008 গঠনতন্ত্রে ফিরে যেতে হবে ক্রিকেট বোর্ডকে, নির্বাচন করতে চায় তারা। আর না হলে আপনার 2012 যে মার্চে যে গঠনতন্ত্র অনুমোদিত হয়েছিল, সেটা এনএসসি থেকে রেটিফাই করতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে আপনার গঠনতন্ত্রটা আপনার, এবং তারা বলছে যে এই যে আপনার 2013 থেকে 2025 পর্যন্ত চলমান যেই বোর্ডগুলো পরিচালিত হয়েছে, প্রত্যেকটা বোর্ড অবৈধ। কারণ অবৈধ গঠনতন্ত্রের ভিত্তিতে এরা নির্বাচিত হয়েছে, যেটা ইজিএম অনুমোদন না করে 2013 সালে নির্বাচন করে 4 বছর পরে 2017 নির্বাচন প্রাককালে সেটা অনুমোদন করেছে ক্রিকেট বোর্ড। অর্থাৎ দেখেন, শুরুতেই 4 বছর অবৈধ ছিল। এটা হচ্ছে সাধারণ দৃষ্টিতে এটা চলে আসে। তাহলে এই যে, এবং তারা বলছে যে এই বিসিবির এই কমিটি দ্বারা গঠনতন্ত্র সংশোধন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এরা হচ্ছে অবৈধ। অর্থাৎ কমিটি ভেঙে একটা এরক কমিটি করতে হবে, তাদের গঠনতন্ত্র তৈরি করতে হবে, অথবা 2008-এর গঠনতন্ত্রে ফিরে যেতে হবে। খেয়াল করে দেখেন বিষয়টা, কিন্তু আপনি যেহেতু নির্বাচন আসছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা মহোদয় সব জায়গায় বলে যে দেশের সকল সংশোধনী আনতে হবে, গঠনতন্ত্রের সংশোধনী, রাষ্ট্রের সংবিধানে সংশোধনী আসছে, আপনার নির্বাচন নীতিমালায় নির্বাচন কমিশন সংশোধনী আনছে, সকল কিছু সংশোধনী আসছে। এবং দেখেন সকল ফেডারেশনে এডক কমিটি গঠন করে সেখানে সংশোধনী আনার চেষ্টা করতেছে, সংশোধনী আপনার সার্চ কমিটি সংশোধনী আনছে। বিসিবিতে ব্যাপারটা টোটালি আলাদা। বিসিবিতে দেখেন এখনো যারা ছিল তারাই বহাল আছে, এবং ওই পূর্বতন যেই অবৈধ গঠনতন্ত্র তার ভিত্তিতে নির্বাচনে তারা পায়তারা করছে। এখন এই গঠনতন্ত্র নিয়ে যদি একটু কথা বলতে হয়, যে এর আগে যে নাজমুল হাসান পাপনের সময় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোতে তো আইসিসির অ্যাপ্রুভাল ছিল। আইসিসি অ্যাপ্রুভাল না থাকলে তো তারা থাকতে পারতেন না। এখন এখানে কোনো সুযোগ রয়েছে কিনা আইসিসি থেকে নিষিদ্ধ হওয়ার বা নিষেধাজ্ঞায় পড়ার, যদি এখানে সরকার হস্তক্ষেপ করে বা গঠনতন্ত্র নিয়ে তারা ধরনের কোনো অ্যাডক কমিটির মাধ্যমে যদি কোনো একটা গঠনতন্ত্র পাশ করে সেটার মাধ্যমে কোনো নির্বাচন করে? সরকারের হস্তক্ষেপ তো ইতিপূর্বেই ছিল। আপনি দেখেন, যদি 2013 যে গঠনতন্ত্রটা করা হয়েছে, আপনি 2013 গঠনতন্ত্র কি প্রত্যেকটা বিভাগকে ক্ষুদ্র ক্ষুদ্র করা হয়েছে। আপনি দেখেন সিলেটে 4টা জেলা, সিলেট বিভাগে 4টা জেলা, একজন প্রস্তাবক সমর্থক হলে অটোমেটিক কিন্তু পাস করে যায়, যার জন্য সিলেটে কখনো কোনো প্রতিদ্বন্দ্বী হয় নাই। বরিশালে একই অবস্থা, একজন দাঁড়ালে 2জন অটোমেটিক পাস হয়ে যায়। এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র করা হয়েছে। কিন্তু আপনার 2008-এর 2013 এবং ইতিপূর্বের গঠনতন্ত্রে কি ছিল, সেটা হচ্ছে কি যে সরাসরি বিভাগের কোটার যতগুলো ভোট আছে, কাউন্সিলর 70টা ভোট,
একটা বাক্সে হবে, অর্থাৎ আপনার ওইখানে যে প্রত্যেকটা জেলার কাউন্সিলর যারা হবেন তারা তাদের প্রতিনিধি চয়েস করবেন একটা বাক্সে ভোট দিয়ে, একটা ব্যালটে ভোট দিয়ে। কিন্তু এখন এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করা হয়েছে এমনভাবে, এটা হয়েছে নাজমুল হাসান পাপন দেখলেন যে সংখ্যাটা তারা ভারী হয়ে যায়, এটাকে কি করে কমানো যায়, এটা আমার পক্ষে ওই পরিচালক কিভাবে আনা যায়, সেই জন্য সে ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলছে, যে সহজেই আপনার এখানে সাধারণ ইন্টারফারেন্সে এইগুলা সম্ভব, আপনার পরিচালক পছন্দের পরিচালককে নিয়ে আসা, সেটাই করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই অ্যাডহক কমিটির মাধ্যমে যদি এই বোর্ডটা ভেঙে দিয়ে বা যদি এই বোর্ডের অধীনে নির্বাচন না হয়, যদি অ্যাডহক কমিটির মাধ্যমে একটি গঠনতন্ত্র এস্টাবলিশ করে সেটার মাধ্যমে নির্বাচন হয়, তাহলে কি এটা আইসিসি থেকে অ্যাপ্রুভাল পাবে কিনা? প্রথমে হচ্ছে আমাদের আদালতের ভিত্তিটা কি দেখতে হবে, সেটা হলো কি যে আদালতের আদেশ আপনি ভায়োলেট করেছেন। আইসিসিটা প্রথমেই আপনি আইসিসি বলছে ইন্টারফারেন্স থাকবে না, কিন্তু স্টিল তো আমি ইন্টারফারেন্স দেখতে পাচ্ছি কিভাবে জানেন, আপনি এনএসসি কোটায় 5 জন কাউন্সিলর আসছেন এবং 5 জন কাউন্সিলরের মধ্যে 2 জন সরাসরি পরিচালক হচ্ছেন, খেয়াল করে দেখবেন আপনি, এবং আপনি আপনার সুবিধা মতো আইন প্রয়োগ করে এই 2 জনকেই বারবার আপনি বাদ দিচ্ছেন এবং তার জায়গায় কাউকে নিয়ে সভাপতি করছেন। আপনি বিগত এই 10-11 মাসে আপনি 2 জন সভাপতি, 3 জন সভাপতি পরিবর্তন হয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু একই আইন প্রযোজ্য করে দিয়েছে আপনার এনএসসির। তাহলে কি এনএসসির ইন্টারফারেন্স হচ্ছে না? এনএসসির যদি এই ইন্টারফারেন্সটাকে আইসিসি জানেন না। আপনি বর্তমান সভাপতি উনি কোন ধারা বলে আসছে? উনি তো কোনো কাউন্সিলরই ছিলেন না, কোনো কালে কোশ্চিন কালে উনি কাউন্সিলর ছিলেন না। ওনাকে ক্যাটাগরি 1, 2, 3 কোথাও কাউন্সিলর দেখেছেন আপনি? আমি দেখিনি। আচ্ছা, তাহলে উনি ধরে নিচ্ছি উনি যখন সাবেক অধিনায়ক, সাবেক ক্যাটাগরিতে ওনাকে থাকবে, তাও তো না। ওনাকে এনএসসি কিভাবে আনছে? একজনকে তারা বাদ দিয়ে, ফারুক আহমেদকে বাদ দিয়ে তারা সেই জায়গাটা আমিরুল ইসলাম আনছে। এটা কি আনতে পারে? একজন কাউন্সিলর যখন আপনি কাউন্সিলর হবেন, 4 বছরের মধ্যে আপনাকে ইমপিচমেন্ট করার কোনো অধিকার গঠনতন্ত্রে দেওয়া হয় নাই। আপনি বিসিবির গঠনতন্ত্র ভালো করে পুঙ্খানুপুঙ্খ দেখেন, ইমপিচমেন্ট বলে কোনো শব্দই এখানে নাই। অর্থাৎ ফারুককে বিদায় দেওয়া হয়েছে, যেটা অপসারণ করা হয়েছে সেটা অবৈধ। বুলবুলকে যে আপনার এই জায়গাটা যে সভাপতি করা হয়েছে, প্রথমে আপনার কাউন্সিলর করে, পরবর্তীতে পরিচালক করে, তারপরে হচ্ছে সভাপতি করে, টোটাল প্রক্রিয়াটাই তো হবে। আমরা যদি একটু কাউন্সিলর দিকে আসি, আমরা দেখতে পাচ্ছি তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে, আসলে ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট নিয়ে দুদকের একটা পর্যবেক্ষণ রয়েছে। তারা বলছে এখানে যে দল বাছাই, সেখানে অনেক ধরনের অনিয়ম রয়েছে। আগামীতে যখন নির্বাচন হবে সেখানেও তৃতীয় বিভাগ থেকে আমাদের কাউন্সিলররা থাকবেন, সেই জায়গাটা আসলে কতটা হ্যাম্পার হচ্ছে? তৃতীয় বিভাগের কাউন্সিলর তো থাকবেই। আপনার এখানে আগে বলা হয়েছে 2008-2012 গঠনতন্ত্র অনুযায়ী, ইভেন আপনি 2017, 2021 গঠনতন্ত্র অনুযায়ী আপনার বিসিবির সর্বশেষ যে নির্বাচন, সেই নির্বাচন পর্যন্ত ছিল কি আপনার পরিষ্কার যে তৃতীয় বিভাগ এবং দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগের সুপার লিগের দলগুলো। কিন্তু পরবর্তীতে করেছে কি আপনার বিসিবির লাস্ট এজিএম যেটা 2024 হলো, সেইখানে সেই এজিএমে পরিষ্কার করা হয়েছে, সেটা হলো কি যে সিসিডিএম এর আওতাভুক্ত সকল ক্লাব ক্রিকেট বোর্ডের কাউন্সিলর কেন করা হয়েছে? 2013 থেকে শুরু করে 2024 পর্যন্ত এই 10 বছরে আপনার 10 বছরের থার্ড ডিভিশন কোয়ালিফাইংটাকে একের পুরোপুরি ধ্বংস করা হয়েছে। সেখানে পার্টিসিপেটিং টিম শুরুতে আপনার 7 বছর ছিল কি আপনি 2 জন করে প্রতিযোগী, 2 জন করে অংশগ্রহণকারী দল মাত্র এন্ট্রি নেওয়া হবে, এর বেশি কাউকে নেওয়া হবে না, এবং ওই 2 জনকেই অটো পাস। আপনি প্রথম 3 বছর টস করে আপনার চ্যাম্পিয়ন রানার্স আপ নির্ধারণ করা হয়েছে, পরবর্তী 6টা আসরে করা হয়েছে কি তাদেরকে আপনার ডেমনস্ট্রেশন ম্যাচ দিয়ে করা হয়েছে। এই যে সিস্টেমটা করা হয়েছে, এই সিস্টেমের ফলে কারা আসছে আপনি দেখেন, একটি গ্রুপের, দ্যাট মিনস হচ্ছে বেস্টিমকো কেন্দ্রিক গ্রুপ, তারা নিজেরা এমপ্লয়িরা, অদ্ভুত ব্যাপার, এমপ্লয়িরা তারাই আপনার কাউন্সিলর হয়ে গেছে, মানে তাদের ক্লাবগুলো উঠেছে থার্ড ডিভিশনে এবং তারা কাউন্সিলর। এবং খেয়াল করে দেখেন বিসিবির বর্তমান যে পরিচালক আপনার ফাহিম সিনহা, তারপর ওনার 2টা ক্লাব উনি কিনেছেন, উনি 2টা ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে দুদকের রিপোর্টে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে আইনটা বর্তমান পরিচালক কি করে এর সাথে আপনার সম্পৃক্ত থাকেন? হতে পারতেন উনি আগে ছিলেন, এখন উনি থাকবেন না। তাহলে কি উনি ওনার 2টা ক্লাবকে বাঁচাবেন? উনি ওনার 2টা ক্লাবকে বাঁচাবেন। আমি যতটা জানি যে বাকি ক্লাবগুলো সেটাও একটা চক্র আছে, তারাই মালিকানা নিয়ে নিছে, তারা মালিকানা এই 14টা ক্লাব হচ্ছে ক্রিকেট বোর্ডের এখন বড় ভোট ব্যাংক। এই 14টা ক্লাবের ভোট যারা পাবে তারাই হচ্ছে ক্রিকেট বোর্ডের মসনদ গ্রহণ করবে। দ্যাট মিনস আপনার ঢাকার যে ক্লাবের যে 12টা পরিচালক পদ বরাদ্দ আছে, সেই 12টা পদের থেকেই তারা নির্বাচিত হবেন। এই সিস্টেমটা এমনভাবে করা হয়েছে যে কোনোভাবেই তারা আইনের ফাঁক ফোকর দিয়ে যদি এই 14টা 15টা ক্লাবকে বাঁচাতে পারে, তাহলে তারাই
আপনার বিসিবি সকল চেয়ার দখল করবে। বিসিবি নির্বাচন যেহেতু আমাদের অক্টোবরের শুরু দিকে হওয়ার কথা, সেই ক্ষেত্রে আসলে সামনে তো আবার জাতীয় নির্বাচনও রয়েছে, গঠনতন্ত্র নিয়ে একটা ধোঁয়াশা রয়ে গেছে, আর কাউন্সিলরশিপ এখনো ঠিক নয়। এই যে আমাদের বড় একটা কাউন্সিলর গোষ্ঠী, তারা জাতীয় ক্রীড়া পরিষদগুলো থেকে আসেন, দেশের বিভিন্ন জেলা থেকে বিভাগ থেকে আসেন, তাদেরকে আসলে বাছাই প্রক্রিয়াটা এখন কত দূর রয়েছে? আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন। আমি যতটা জানি 64টা জেলা এবং 64 জেলার মধ্যে 59টা জেলার আপনি মানে কমিটি, এডহক বেসড কমিটি হয়েছে আর বিভাগগুলো হচ্ছে। আপনি দেখেন আগে যেটা ছিল সেটা হলো নির্বাহী পরিষদ, যেটা ছিল নির্বাহী পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, সেখান থেকে আপনার সভা করে তাদের একজন আপনার কাউন্সিলর মনোনয়ন দিতেন এবং সেটা অ্যাপ্রুভ করতেন চূড়ান্তভাবে হচ্ছে জেলা প্রশাসক, যিনি হচ্ছেন ডিএসএর বা ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের যিনি হচ্ছে সভাপতি। এখন কি দাঁড়াচ্ছে যে আপনি যে 59টা যে জেলা ক্রীড়া সংস্থা করছেন, আপনি একটা খোঁজ নিয়ে দেখেন কয়জন প্রকৃত ক্রিকেট সংগঠক বা ক্রীড়া সংগঠক এখানে স্থান পেয়েছে। এখানে এমন ক্যাটাগরি করা হয়েছে যে একজন ছাত্র প্রতিনিধি থাকবে, একজন সাংবাদিক প্রতিনিধি থাকবে, এবং যে ফরম্যাটটা করা হয়েছে অরাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে ক্রীড়া সংগঠন যারা করে তারা কোনো না কোনো রাজনৈতিক সাথে জড়িত থাকে স্থানীয়ভাবে, কারণ স্থানীয়ভাবে রাজনীতির সাথে জড়িত থাকে বলেও তারা সংগঠনটা ভালো করতে পারে। রাজনীতিকে এখানে আমি দোষ দিব না, কিন্তু কারা আসছেন এখন? আপনি এখানে যদি আপনি কাউন্সিলর মনোনয়ন দেন, এখন ধরে নিচ্ছি আপনার যে এখন যে অবস্থা দাঁড়াচ্ছে রাষ্ট্রের বিভিন্ন জায়গায়, এখানে তো আমি দেখতেছি একটা অংশ যারা হচ্ছে প্রকৃত সংগঠক নয়, তাদের বাদ দিয়েই আপনার কাউন্সিলরগুলোর লিস্ট আসবে, একদম নতুন মুখের আমরা দেখতে পাবো সব জায়গায় নতুন মুখ। তার মানে আসলে কাউন্সিলরশিপ নিয়ে একটা জটিলতা রয়ে গেছে, এবং এগুলোকে কাটিয়ে কিভাবে নির্দিষ্ট সময়ে বিসিবি নির্বাচন হবে সেটাই খুবই একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায়। অনেক ধন্যবাদ শামীম চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। 71 টিভি। ঘরোয়া ক্রিকেটে এনসিএল টি20 প্রথমবারের মতো হয়েছিল গেল বছর। টি20তে নিজেদের ধার বাড়াতে দেশীয় খেলোয়াড়দের জন্য ছিল সুবর্ণ সুযোগ। প্লেয়ারদের ইচ্ছা ছিল প্রতি বছর যেন আয়োজন করা হয় এই টুর্নামেন্ট। এবার পূরণ হতে যাচ্ছে তাদের সেই আশা। সবকিছু ঠিকঠাক থাকলে সেপ্টেম্বরে মাঠে গড়বে এনসিএল এর দ্বিতীয় আসর। বিসিবির বোর্ড মিটিংয়ে জানানো হয় এমন খবর। তবে দুঃসংবাদ আছে অবশ্য ঢাকা মেট্রোর জন্য। আসন্ন এনসিএল টি20 পরে এবার 4 দিনের এনসিএলেও থাকছে না ঢাকা মেট্রোর দল। নতুন দল হিসেবে অবশ্য যোগ দেবে ময়মনসিংহ বিভাগ। যদিও এনসিএল এর 4 দিনের টুর্নামেন্টে খেললেও টি20তে খেলা হচ্ছে না ময়মনসিংহের। এছাড়া এবার 3 ভেন্যুতে এনসিএল এর আসর আয়োজন করতে চায় বিসিবি। গেল মৌসুমে ব্যর্থতায় যেন নতুন মৌসুমে ম্যান ইউনাইটেডের অনুপ্রেরণা। প্রাক মৌসুম প্রস্তুতি পর্বে শেষ ম্যাচে দেখা মিলল হারার আগে হেরে না যাওয়ার মানসিকতা। ঘরের মাঠে ফিওরেন্তিনাকে টাই ব্রেকার হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শেষ করেছে রেড ডেভিলরা। প্রাক মৌসুমের শুরুটা যেমন তেমন হলেও শেষটা রাঙাতে চেয়েছিলেন ফুটবলাররা, কিন্তু শনিবার ওল্ড ট্রাফোর্ডে নিজেদের দর্শকদের সামনে খুব একটা সুবিধা করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। বল দখলে লড়াইয়ে এগিয়ে থাকলেও ছিল ফিনিশিং এর ব্যর্থতা। ম্যাচের মাত্র 8 মিনিটে থিয়েটার অফ ড্রিমকে স্তব্ধ করে দিয়েছিল ফিওরেন্তিনার ফরওয়ার্ড সিমন সোম। গোল খেয়ে আক্রমণের ধার বাড়ালেও কাজের কাজ কিছুই হয়নি। তবে ম্যাচের 25 মিনিটে আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউনাইটেড। নির্ধারিত 90 মিনিটে আর কোনো গোল না হলে খেলা গড়ায় টাই ব্রেকারে, যেখানে 5-4 গোলের জয়ে হাসি মুখেই বাড়ি ফেরে ইউনাইটেড সমর্থকরা। নতুন মৌসুম শুরুর আগেই কমিউনিটি শিল্ডের ম্যাচে মাঠে নামছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। কমিউনিটি শিল্ডের 16 বারের চ্যাম্পিয়নরা রবিবার রাতে মাঠে নামছে প্রথমবার কমিউনিটি শিল্ড খেলতে আসে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। তবে ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের রেকর্ডটা বেশ ভালো। সবশেষ এফএ কাপের ফাইনালে ম্যান সিটিকে হারিয়ে এই মাঠেই শিরোপা উৎসব করেছে ক্লাবটি। তবে লিভারপুল এফএ কাপে না পারলেও প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে। এছাড়া এই দুই দলের সবশেষ 5 দেখায় লিভারপুলের 2 জয়ের বিপরীতে ক্রিস্টাল প্যালেসের জয় 1টি। বাকি 2টি ম্যাচ হয়েছে ড্র। সব মিলিয়ে নতুন মৌসুম শুরুর আগে ইংল্যান্ড কমিউনিটি শিল্ডের এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখতে চলেছে সমর্থকরা। এছাড়া এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।